এটা খুবই দরকার উপকারীকে এবং দেখি। খুবই অত্যাবশ্যকীয়। তার কারণ হচ্ছে একটা রাষ্ট্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক রাষ্ট্রের 3টা বিভাগ, প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু 3টা বিভাগ থাকে। একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। বাংলাদেশেও 3টা বিভাগ আছে। বাংলাদেশের শাসন বিভাগের জন্য আলাদা সচিবালয় আছে। সচিবালয় যেটা আমরা মনে করি পুরোটাই তো নির্বাহী বিভাগের পারপাস সার্ভ করে। এরপরে পার্লামেন্টের জন্য আলাদা সচিবালয় আছে। ইভেন সংবিধানের 79 অনুচ্ছেদে বলা আছে যে সংসদের জন্য আলাদা সচিবালয় থাকিবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় নাই। 53 বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এই স্বতন্ত্র সচিবালয় গঠন করে নাই, গঠন করতে দেয় নাই। যার কারণে বিচার বিভাগের সব সাচিবিক কাজগুলা, সেক্রেটারিয়াল টাস্কগুলা করতে হয় নির্বাহী বিভাগের সহযোগিতা, তাদের মুখাপেক্ষী তারা করে দেয়। যার কারণে জজদের বদলি, শ্রীলঙ্কা একেবারে শৃঙ্খলা, ছুটি, প্রমোশন সব কিছু ওই নির্বাহী বিভাগের একটা হস্তক্ষেপ থাকে। যার কারণে বিচার বিভাগ আলাদা স্বাধীনভাবে কাজ করতে পারে না। এবং মাজদার হোসেন মামলা হচ্ছে একটা যুগান্তকারী মামলা। এই মামলা স্পষ্ট করে বলা আছে বিচার বিভাগ একেবারে স্বাধীন থাকবে, আর স্বাধীন বিচার বিভাগ হিসেবে তার স্বতন্ত্র সচিবালয় থাকবে। এইটা সর্বোচ্চ আদালতের রায়, কিন্তু সচিবালয় নাই। যার কারণে দেখা যায় গভর্নমেন্ট, বিশেষ করে আইন মন্ত্রণালয়, তারা কিন্তু ডাইরেক্টলি ইন্টারফিয়ার করেন কোর্টের ব্যাপারে, আদালতের ব্যাপারে। তো এইটা হতো না যদি আলাদা স্বতন্ত্র সচিবালয় থাকতো। দেখেন, আদালতের সামনে যখন সবাই আসে, এবং সাধারণ নাগরিক যখন গভর্নমেন্টের বিপক্ষে আসে, তখন গভর্নমেন্ট নিচক একটা পার্টি, আরেকজন পার্টি একজন সাধারণ নাগরিক, আদালতকে বিচার করতে হয়। আদালত যদি সরকারের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাহলে উনি বিচার করবেন কীভাবে? সাধারণ নাগরিক সুবিচার পাবে কীভাবে? এজন্য তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে, স্বাধীন করতে হবে। এইটা কোনো সরকার করতে দেয় নাই। এবং নির্বাহী বিভাগ মনে করে আদালত যদি আমার কন্ট্রোলে থাকে তাহলে তো ভালো। আজকে দেখেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যখন প্রধান বিচারপতি নিয়োগ দেবেন, কারোর সাথে পরামর্শ করবেন না। বাংলাদেশের 2টা পজিশন রাষ্ট্রপতি কারোর সাথে পরামর্শ না করে নিয়োগ দিবেন। একটা হচ্ছে প্রধানমন্ত্রী, আর একটা হচ্ছে প্রধান বিচারপতি। কিন্তু বাস্তবতা ভিন্ন। এসকে সিনহা সাহেবের ব্রোকেন ডিম বই যদি পড়েন, দেখবেন প্রধান বিচারপতি বানাতে চিটাগাঙ্গের একজন ব্যবসায়ী অ্যাটর্নি জেনারেল কীভাবে ম্যানুভারিং করে বানাইছে। তো এইগুলো হয় কেন? কারণ তাদের পুরা ইন্ডিপেন্ডেন্সি নাই। বিচার বিভাগকে তাদের হাতের মুঠো রাখতে হবে গভর্নমেন্টের নির্বাহী বিভাগ, এইটা করে, যার কারণে স্বতন্ত্র মন্ত্রণালয় কী বলে সচিবালয় নাই। তো আমি যেটা লিখেছি, এবং বর্তমান প্রধান বিচারপতি অত্যন্ত ট্যালেন্টেড প্রধান বিচারপতি, বাংলাদেশের ইতিহাসে এমন ট্যালেন্টেড প্রধান বিচারপতি আর আসেন নাই। মানে অক্সফোর্ড গ্র্যাজুয়েট, ইউনিভার্সিটি, আমেরিকার নামকরা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, অত্যন্ত দক্ষ, ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। উনি এসেই কিন্তু এটার একটা ভূমিকা নিয়েছেন, এবং উনি একটা সুন্দর প্রপোজাল আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, এবং আইন মন্ত্রণালয় মোটামুটি কথা দিয়েছেন তারা এটা করবেন, এবং আশা করি এটা করবেন এবং করা দরকার। আমরা যদি সুবিচার নিশ্চিত করতে চাই, আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে দেখতে চাই, আমরা যদি স্বাধীন বিচার ব্যবস্থা দেখতে চাই, এই সচিবালয় আলাদা থাকতে হবে। সচিবালয়কে মানে বিচার বিভাগকে আপনি নির্বাহী বিভাগের সাবসার্ভিয়েন্ট করে, নির্ভরশীল করে, মুখাপেক্ষী করে আপনি কোনোদিন সুবিচার পাবেন না। ব্রিটেনে দেখেন, সরকার কিন্তু আদালতকে বাঘের মতো ভয় করে। যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ আদালতকে বা বিচার বিভাগে বাঘের মতো ভয় না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এদেশে তো আদালত কোনো সময় সরকারের মুখাপেক্ষী নয়। তো ঠিক অনুরূপভাবে সংবিধানের 109 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টের পূর্ণ কর্তৃত্ব থাকবে নিম্নের আদালতের উপরে। নিম্ন আদালতের বদলি, প্রমোশন সব কিছু হাইকোর্ট নিয়ন্ত্রণ করবে। এটা বাংলাদেশের সাংবিধানিক ম্যান্ডেট, কিন্তু সচিবালয় না থাকার কারণে তারা পারছে না। এজন্যই তো বেইল হয় আইন মন্ত্রণালয়ের ইশারায়, ফোনে, ডিকটেটে। তো এই জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় থাকা অত্যাবশ্যকীয়। এটা স্বতন্ত্র স্বাধীন বিচার বিভাগের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। অবশ্যই।